জলের বাইরে মাছ যেমন ছটপট করে, ইরানের সাথে একটা বৈঠকের জন্য ডোনাল্ড ট্রাম্প এখন ঠিক সেভাবেই ছটপট করছেন। কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে, আগে লেবানন বাঁচান, তারপর কথা হবে। ইসরায়েল লেবাননে হামলা চালাচ্ছে আর ট্রাম্প চাইছেন ইরানের সাথে রফা করতে। কিন্তু ইরান কি এই ফাঁদে পা দেবে? কেন রাশিয়ার লাভরভ আর ইরানের আরাঘচির গোপন ফোনালাপ ট্রাম্পের ঘুম কেড়ে নিয়েছে? জেডি ভ্যান্স ইসলামাবাদ পৌঁছে গেছেন, কিন্তু ইরানের চেয়ারটা কেন খালি? কেন এত দোনামনা, এত না, এত হাঁয়ের পিছনে গল্পটা কি? রাশিয়া কতটা অ্যাক্টিভ? এই সব নিয়ে আমি দিব্যেন্দু ইন্টারভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। ইরানের সঙ্গে আলোচনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে দায়িত্ব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরান এবং আমেরিকার মুখোমুখি বৈঠক বসছে। বৈঠক হবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। সেখানে মার্কিন প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন ভ্যান্স। তার সঙ্গে থাকবেন পশ্চিম এশিয়ার মার্কিন দূত স্টিভ উইকফ এবং ট্রাম্পের জামাতা তথা প্রাক্তন উপদেষ্টা জারেড কুশনার। আর ইরানের হয়ে আছেন ফরেন মিনিস্টার আব্বাস আরাগাচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। কিন্তু এর মাঝে এত টালবাহানা কেন? আপাতত 2 সপ্তাহের জন্য ইরানের বিরুদ্ধে সংঘর্ষ বিরতি ঘোষণা করেছে ট্রাম্প। লেবাননের উপর ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে যাওয়ায় সেই সংঘর্ষ বিরতি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী আবার বন্ধ করে দিয়েছে ইরান। ইরান যে 10টি শর্ত দিয়েছিল তা পূর্ণ হচ্ছে না। এই অস্থিরতার মাঝে ইরানের সঙ্গে বৈঠকে বসতে চলেছে ট্রাম্প প্রশাসন, যা ওয়াশিংটনের জন্য একটি বড় পরীক্ষা হতে চলেছে বলে মনে করছেন সবাই। দু দেশের অবস্থানের অনেক ফারাক রয়েছে, রাজনৈতিক মতপার্থক্য রয়েছে। এই প্রতিবন্ধকতাগুলিকে কাটিয়ে আপাতত সামনে 2 সপ্তাহ সময়সীমার মধ্যে একটি সমঝোতার পথ বের করার লক্ষ্যে এগোচ্ছে হোয়াইট হাউস, এবং এই লক্ষ্য পূরণের জন্য ট্রাম্প দায়িত্ব দিয়েছেন ভান্সকে। তার আগে একটা বড় খেলা চলেছে। প্রথমত, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে রাশিয়ার বিদেশমন্ত্রী লাভরভের কথা হয়। তার পুরো পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ইরানের এই মনোভাব সামনে আসে যে আগে লেবাননে হামলা থামান, তারপরই আমরা কথা বলবো। অর্থাৎ ইঙ্গিতে বুঝে নিন যে পুতিনও কিন্তু এখানে এই গেমের ভেতরে আছেন। দ্বিতীয়ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ফোন করেছিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেকশিয়ানকে। কথা বলার পর ইরানের পক্ষ থেকে আগেই বলে দেওয়া হয়েছিল যে লেবাননে হামলা চলাকালীন আমরা কোনো কথা বলবো না। শেহবাজ শরীফকে এই বার্তাটা স্পষ্টভাবে দিয়ে দেওয়া হয়। তারপর শেহবাজ শরীফের ফোন কল যায় হোয়াইট হাউসে। ডোনাল্ড ট্রাম্পকে এই তথ্য জানিয়ে দেওয়া হয় যে ইরানের বক্তব্য হলো, লেবানন আমাদের সঙ্গী, হিজবুল্লাহ আমাদের সঙ্গী এবং তারা পুরো যুদ্ধে আমাদের পাশে দাঁড়িয়ে আছে, আমরা তাদের সঙ্গ ছাড়ব না। কিন্তু লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের হামলাকে এই শান্তি আলোচনার মধ্যে আনতেই চাইছে না আমেরিকা, তা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন ভান্স। ইসরায়েলি হামলার কারণে আমেরিকা ইরানের সংঘর্ষ বিরোধী ভেস্তে যেতে পারে এমন সম্ভাবনাও তৈরি হয়েছে, যদিও ইরানকে এমন কোনো সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। লেবাননের ঘটনার সঙ্গে এই যুদ্ধবিরতি কোনো যোগসূত্রই নেই বলে দাবি তার। বলেন, ইরান যদি লেবাননের ঘটনাকে কেন্দ্র করে আলোচনা ভেস্তে দিতে চায় তবে সেটি তাদের সিদ্ধান্ত। তবে লেবাননের ঘটনা হলো এমন একটি বিষয় যার সঙ্গে আমাদের কোনো যোগ নেই। লেবাননেও যে যুদ্ধবিরতি হবে এমন কথা আমেরিকা কখনো বলেনি। আর তেহরান জানিয়ে দিয়েছে এই হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। এখানে বিদেশমন্ত্রী বলেছেন, ইরান ও আমেরিকার যুদ্ধবিরতির শর্ত স্পষ্ট, হয় যুদ্ধবিরতি নয়তো ইসরায়েলকে সঙ্গে নিয়ে যুদ্ধ অব্যাহত রাখা। দুটি একসঙ্গে কখনোই চলতে পারে না। লেবাননে গণহত্যা সমস্ত বিশ্ব দেখছে। তেহরানের স্পষ্ট বার্তা, এখন আমেরিকার কোর্টে বল তারা প্রতিশ্রুতি রক্ষা করবে কিনা তার অপেক্ষায় সারা বিশ্ব। ইরানের অভিযোগ যে 10 দফা শর্তের ভিত্তিতে যুদ্ধবিরতি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার মধ্যে 3 দফা লঙ্ঘিত হয়েছে। যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ তাদের। এছাড়া ইরানের ড্রোন হামলারও অভিযোগ তুলেছে তারা। পাশাপাশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়েও শর্ত খেলাপ হয়েছে বলে অভিযোগ তেহরানের। ইরান ফের হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করার কারণে বিভিন্ন দেশের তেলবাহী জাহাজগুলো ফিরে যেতে বাধ্য হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে হরমুজ দিয়ে জাহাজ চলাচলের জন্য টোল আদায়ের বিষয়ে ইরানের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী আমেরিকা। তিনি জানিয়েছিলেন দ্রুত সমস্ত প্রণালী খুলে যাবে। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে হরমুজ দিয়ে যে সমস্ত জাহাজ চলাচল করছে তাদের কাছ থেকে ইরান অর্থ সংগ্রহ শুরু করেছে। কথা মতো কাজ না করে আমেরিকার যুদ্ধবিরতি ঘোষণার 24 ঘন্টা কাটার আগে ইরান সম্পূর্ণরূপে বন্ধ করে দিল হরমুজ প্রণালী। পরে ইরান জানিয়েছে দিনে 15টি বেশি জাহাজ এই জলপথ দিয়ে যেতে দেওয়া হবে না।
যদিও আমেরিকার তরফে এই ধরনের কোনো শর্তের কথা জানানো হয়নি। বলা হয়েছে এই 15টি জাহাজের গতিবিধিও ইরানের কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নির্দিষ্ট নিয়ম মেনে নিয়ন্ত্রিত হবে। জাহাজ পরিবহন পর্যালোচনা করবে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী। উপসাগরীয় অন্য দেশগুলিকেও এই শর্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে কোনোভাবে যুদ্ধ পরবর্তী পরিস্থিতি আর ফেরানো যাবে না। ইরান সব জানিয়ে দিয়েছে হিজবুল্লাহর উপর হামলা বন্ধ করুন, নতুবা আমরা আপনাদের সঙ্গে কোনো কথা বলবো না। এই কথা ডোনাল্ড ট্রাম্পকে জানানো হলো। ডোনাল্ড ট্রাম্পের ফোন গেল নেতানিয়াহুর কাছে এবং বলা হলো বড় রকমের বেইজ্জতি হয়ে যাবে বস। ইরান তো কথা বলতেই রাজি নয়, আপনি লেবাননের সঙ্গে কথা বলুন। এবার এখানে নেতানিয়াহুর চালাকিটা দেখুন। তার পক্ষ থেকে বয়ান এলো যে আমি আমার ক্যাবিনেটকে নির্দেশ দিয়েছি যে লেবাননের সাথে আলোচনা করব, কিন্তু কার সাথে আলোচনা করবেন? হিজবুল্লাহর সাথে নয়, আলোচনা হবে লেবাননের সাথে। তিনি এটাও বলছেন না যে হিজবুল্লাহর ওপর হামলা বন্ধ করবেন। লেবাননের সাথে কথা বলবো, কিন্তু হিজবুল্লাহর ওপর হামলা জারি থাকবে। যতক্ষণ এই ফোনের খেলা চলছিল তার মধ্যেই হিজবুল্লাহ 50টি রকেট আর 7টা ব্যালিস্টিক মিসাইল ছুড়ে দিয়েছে অলরেডি। সেগুলো তেল আবিব, হাইফা এবং আসোদাদে আঘাত করছে। পরিস্থিতি এমন যে হিজবুল্লাহর মিসাইল থামানো এখন ইসরায়েলের জন্য কঠিন হয়ে পড়ছে, কারণ তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে গেছে। হিজবুল্লাহ যখন হামলা করলো তখন ইসরায়েল যদি পাল্টা হামলা না করত, তবে এই বার্তা যেত যে তারা ইরানের কাছে তো হেরেইছে, এখন হিজবুল্লাহর কাছেও হারলো। ইসরায়েলের জন্য হামলা করা জরুরি ছিল, তাই তারা হিজবুল্লাহর আস্তানায় হামলা শুরু করলো। সেই হামলার পর ইরান নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে আমরা কথাবার্তাই বলবো না যতক্ষণ না আগে আপনারা এই হামলাগুলো বন্ধ করছেন। সত্যি বলতে কি, ভাবুন তো আমেরিকার জন্য এটি কত বড় লজ্জার বিষয় হবে যদি তাদের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দল বল নিয়ে ইসলামাবাদ পৌঁছে যান আর ইরান কথাই না বলতে আসে। আমেরিকার বিদেশ নীতির জন্য এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না যে সেখান থেকে আপনারা আপনাদের ডেলিগেশন পাঠিয়ে দিলেন এবং ইরান আপনার সঙ্গে কথাই বলতে এলো না। 1979 সালের ইরানে ইসলামী বিপ্লবের পর এই প্রথমবার ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে সরাসরি বৈঠক হচ্ছে। বৈঠকের প্রথম পর্বে যোগ দেবেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং বিদেশমন্ত্রী ইসাক দারো। সম্ভাব্য ইসরায়েলি হামলা ঠেকাতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী এবং ইরানের বন্দর আব্বাসের আকাশে আয়রন এসকর্টের জন্য পাক বায়ুসেনার উপস্থিতি রয়েছে শুক্রবার সকাল থেকেই। তেহরান থেকে ইসলামাবাদ পৌঁছানোর সময় ইসরায়েলি হামলার শিকার হতে পারেন ইরানের প্রতিনিধিরা। সেই কারণেই এই আয়রন এসকর্টের বন্দোবস্ত। পাকিস্তানের মধ্যস্থতা এবং চীনের সহায়তায় আমেরিকার সঙ্গে 2 সপ্তাহের অন্তর্বর্তী যুদ্ধবিরতি সম্মত হয়েছে ইরান। যুদ্ধবিরতির শর্ত এবং মেয়াদ চূড়ান্ত করতে ইসলামাবাদে এই বৈঠক। ডোনাল্ড ট্রাম্প চাইছেন যে কোনোভাবে যেন হরমুজ খুলে যায় এবং সেখানে বিছানো সামুদ্রিক মাইনগুলো সরিয়ে নেওয়া যায়। ইরান এই চাল আগেই বুঝে গেছে, কোনো আলোচনায় কোনো সমাধান হতে যাচ্ছে না। ইরান না নিজের ইউরেনিয়াম ছাড়বে, না পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে, না মিসাইল থামাবে। কেন নিজের মিসাইল কর্মসূচি বন্ধ করবে? যাতে আপনারা এসে সেখানে রাজত্ব করতে পারেন। তবে ডিল কিসের হবে? ডোনাল্ড ট্রাম্প এখন হতাশায় আছেন যে যদি হরমুজ না খোলে তবে সারা বিশ্ব জুড়ে এক চরম মন্দা আসতে পারে। এর প্রভাব পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে। সৌদি আরব এবং ইউএই এমন পাইপলাইন বানাতে চাইছে যাতে হরমুজ ব্যবহার না করেই তেল বের করা যায়, কিন্তু সেটা তৈরি হতে তো অনেক বছর সময় লেগে যাবে। পুরো আরব বিশ্ব চিন্তিত, সারা বিশ্ব চিন্তিত, তারা কোনো পথ খুঁজে পাচ্ছে না, আর এর জন্য ডোনাল্ড ট্রাম্প হতাশ। একদিন আগে ইরানের বিজয়ের পতাকা উঠছিল, কারণ ইরান যুদ্ধ থামানোর জন্য যে 10টি শর্ত আমেরিকার হাতে ধরিয়ে দিয়েছিল, যার মূল কথা ছিল ইরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। হরমুজ ফলের নিয়ন্ত্রণ ইরানকে দেওয়া হবে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে এবং লেবাননের ওপর কোনো হামলা হবে না। এগুলো ছিল প্রধান পয়েন্ট। এই সব আলোচনা হতে না হতেই 10 ঘন্টার মধ্যে ইসরায়েল লেবাননের উপর এত বড় হামলা করলো যে সেখানে জাতীয় শোক ঘোষণা করা হলো। আমেরিকা ইসরায়েলের এই কাজকে সঠিক বলে দাবি করলো। তারা বলল যে লেবানন যুদ্ধবিরতির পয়েন্টগুলোর মধ্যে ছিল না। এই কথা ইরান আবার হরমুজ প্রণালী বন্ধ করে দিল। ইরান পরিষ্কার জানিয়ে দিল যে আপনারা যখন লেবাননের যুদ্ধবিরতি মানছেন না এবং একদিনের মধ্যে কথা থেকে সরে আসছেন, তবে আমরা আপনাদের সাথে এগোতে পারি না। ইরানের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে যে যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী তার টুইটে তথ্যে দিয়েছিলেন যে লেবাননও শর্তের মধ্যে অন্তর্ভুক্ত, তবে আমেরিকা পিছিয়ে যাচ্ছে কেন? কিন্তু একটা বড় প্রশ্ন যে ইসরায়েল আর লেবাননের এই যে গন্ডগোল কেন, কোথা থেকে এলো? লেবানন এখন আপনাদের আলোচনার একটি বড় অংশ হয়ে উঠেছে।
ইসরায়েল আর ইসরায়েলের উত্তরে লেবানন। এখানে প্রায় ৬০ লক্ষ মানুষের বাস। এই দেশটি একসময় ফরাসি কলোনি ছিল। ভারতের স্বাধীনতার ৫ বছর আগে এটি স্বাধীন হয়। লেবাননে ৩টি গোষ্ঠী বাস করে। তারা আসলে মুসলিম এবং খ্রিস্টান। মুসলিমদের মধ্যেও শিয়া ও সুন্নি ভাগ আছে। ২০ লক্ষ সুন্নি, ২০ লক্ষ শিয়া এবং ২০ লক্ষ খ্রিস্টান বাস করে। যেহেতু এখানে ফরাসি শাসন ছিল, তাই এখানে কিছুটা ফরাসি সংস্কৃতির ছোঁয়া পাওয়া যায়। ইসরায়েলের উত্তরে এই লেবাননের ৩টি গোষ্ঠী নিজেদের ক্ষমতায় রাখতে চায়। সেই কারণে এখানকার প্রধানমন্ত্রী হন সুন্নি, রাষ্ট্রপতি হন খ্রিস্টান এবং সংসদের স্পিকার হন শিয়া সম্প্রদায় থেকে। এই ৩ জনের মধ্যে যখন ক্ষমতা ভাগ হয়, তখন শিয়াদের নেতৃত্ব দেওয়া স্পিকারের মনে হয় তার ক্ষমতা কম। তাই শিয়াদের মধ্যে একটি জঙ্গি গোষ্ঠী তৈরি হয়, যার নাম হিজবুল্লাহ। তাদের কাছে লেবাননের সবথেকে বড় সেনাবাহিনী রয়েছে। মানে ক্ষমতার ৩টি কেন্দ্র: সুন্নিদের কাছে প্রধানমন্ত্রী পদ, খ্রিস্টানদের কাছে রাষ্ট্রপতি পদ এবং শিয়াদের কাছে স্পিকারের পদ, আর আছে একটি বৃহৎ সৈন্যবাহিনী। কিন্তু হিজবুল্লাহর কাছে দেশের সেনাবাহিনীর চেয়েও বড় শক্তি রয়েছে। ইসরায়েলের চোখে হিজবুল্লাহ একটি শিয়া জঙ্গি গোষ্ঠী এবং ইরান তাদের সমর্থন করে, কারণ ইরানও একটি শিয়া গোষ্ঠীভুক্ত দেশ এবং ১ লক্ষ ফিলিস্তিনি শরণার্থী থাকে। এখন এই ফিলিস্তিনিরা প্রপার থাকে কোথায়? জর্ডান নদীর পশ্চিম দিকটি ওয়েস্ট ব্যাংক নামে পরিচিত, যাকে ফিলিস্তিনের অংশ বলে ধরা হয়। এর উপরের দিকে উত্তর ইসরায়েল। উত্তর ইসরায়েল এবং দক্ষিণ লেবানন একে অপরের সাথে লেগে আছে। যখন ফিলিস্তিনের উপর ইসরায়েল চেপে বসেছিল, তখন প্রচুর ফিলিস্তিনি দক্ষিণ লেবাননে আশ্রয় নেন। সেখানে তারা পিএলও নামে একটি সংগঠন তৈরি করে। লিটানি নদীর দক্ষিণ অংশে কিছু ফিলিস্তিনি বসবাস শুরু করে, আজ তারাই হিজবুল্লাহ সবথেকে বড় শক্তি। হিজবুল্লাহ আসলে ফিলিস্তিনিদের সাহায্য নিয়ে ইসরায়েলের উপর হামলা করে। ইসরায়েল সবসময় তাদের লক্ষ্য করে এই অঞ্চলে বোমাবর্ষণ করতে থাকে। কিন্তু এখন প্রশ্ন হলো, ইসরায়েল কি তবে লেবাননকেও খালি করিয়ে নেবে? ইসরায়েলের আসল লক্ষ্য হলো বৃহত্তর ইসরায়েল বা গ্রেটার ইসরায়েল তৈরি করা। ১৯৬৭ সালের যুদ্ধেও তারা এই সম্প্রসারণের পরিকল্পনা দেখিয়েছিল। ইসরায়েল এই সময় ইরানের উপর যেভাবে হামলা করলো, তা দিয়ে তারা বুঝে দিয়েছে যে তাদের কাছে প্রচুর শক্তি রয়েছে। মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ইরান, যাকে শিয়াদের ত্রাণকর্তা মানা হয় এবং যারা বছরের পর বছর ইসরায়েলকে ধ্বংস করার স্বপ্ন দেখেছে। ইসরায়েল সেই ইরানের প্রধান নেতাদের নিশানা করেছে এবং তাদের কৌশলগত স্থানগুলো ধ্বংস করেছে। ইসরায়েল এখন যখন খুশি নিজের মানচিত্র বড় করে দেখাতে পারে এবং বিশ্বের কোনো দেশই হয়তো তাদের আটকাতে পারবে না, কারণ যারা সব থেকে বেশি প্রতিরোধ গড়ে তুলতে পারত, সেই ইরানকে তারা আগে থেকেই লক্ষ্য করে নিষ্ক্রিয় করে দিয়েছে। ইরানের কাছে এখন কেবল হরমুজ পল্লীর চাবিকাঠি রয়েছে। সেটি যেদিন হাতছাড়া হবে, সেদিন ভূমধ্যসাগর থেকে পারস্য উপসাগর পর্যন্ত ইসরায়েলের সম্প্রসারণ কেউ আটকাতে পারবে না। এর প্রমাণ হলো, ইসরায়েল সম্প্রতি ওয়েস্ট ব্যাংকের ২/৩ এবং গাজা উপত্যকার ১/৩ দখল করে নিয়েছে এবং লেবাননেরও ১৫-২০% এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে। ইসরায়েল চায় লিটানি নদীকে তাদের সীমান্ত বানাতে। লিটানি নদীর ওই পারে কেবল লেবানন থাকবে এবং এই পারের পুরো অংশ ইসরায়েল দখলে থাকবে। ইসরায়েল একে বাফার জোন বলছে। বাফার জোন মানে লেবানন ও ইসরায়েলের মাঝে এমন একটি এলাকা থাকবে যেখান থেকে কেউ হামলা করতে আসবে না। সহজ ভাষায় যেমন ভারত ও চীনের মধ্যে নেপালকে একটি বাফার স্টেট বলা হয়। ইসরায়েল চায় তাদের সীমান্ত থেকে হিজবুল্লাহকে অনেক দূরে সরিয়ে দিতে। নেতানিয়াহু বলেছেন যে এই ২ সপ্তাহের হামলা লেবাননের উপর চলতে থাকবে এবং হরমুজ পল্লীর সাথে এর কোনো সম্পর্ক নেই। কিন্তু ইরান পরিষ্কার করেছে যে লেবানন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ সেখানে হিজবুল্লাহ রয়েছে। ইরানের স্পিকার গালিভভ বলেছেন যে 10টি শর্তের মধ্যে 3টি ইতিমধ্যেই ভেঙেছে। কুয়েতে হামলার বিষয়ে ইরান দাবি করেছে যে আমেরিকা ও ইসরায়েল নিজেরাই হামলা করে ইরানের নাম দিচ্ছে, যাতে জিসিসি কান্ট্রিগুলোর সাথে ইরানের বিবাদ বাড়ে। নেতানিয়াহু তার দেশবাসীকে জানিয়েছেন যে উত্তর ইসরায়েলে বসবাসকারী মানুষ যেন নিশ্চিন্ত থাকেন, হিজবুল্লাহ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। তারা লেবানন বা পাকিস্তানের কোনো মধ্যস্থতা মানবে না। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রোভেন আইজারও বলেছেন যে তারা পাকিস্তানের উপর ভরসা করেন না, কারণ তারা সন্ত্রাসবাদের মদতদাতা দেশ। পাকিস্তানে যখন দেখলো যে ইসরায়েল তাদের কথা মানছে না, তখন তাদের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলকে ক্যান্সার এবং মানবতার জন্য অভিশাপ বলে গালিগালাজ করলেন। তিনি ফিলিস্তিনিদের বদদোয়া দিলেন এবং বললেন যারা ইসরায়েল তৈরি করে তারা যেন নরকেও জায়গা না পায়। এই বয়ানটি সেই সময় এলো যখন ইরান ও আমেরিকার প্রতিনিধিরা ইসলামাবাদে আলোচনায় বসতে চলেছেন। আমেরিকায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত বললেন যে খাজা আসিফ, আপনি মধ্যস্থতাকারী নন, আপনি সব থেকে বড় সমস্যা।
নেতানিয়াহুর অফিস থেকেও টুইট করে বলা হলো, যে দেশ ইসরায়েলকে ধ্বংসের কথা বলে সে কিভাবে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হতে পারে। পাকিস্তান ভয় পেয়ে সাথে সাথে টুইট ডিলিট করে দিল। খাজা আসিফ বুঝতে পারলেন যে তার অবস্থান খুবই নড়বড়ে। আসিম মুনির এবং শেহবাজ শরীফ তাকে রীতিমতো ধমক দিলেন যে এসব করে কি আমাদের বিপদে ফেলতে চান। যাই হোক, ইসলামাবাদে ইরানের প্রতিনিধি দলকে স্বাগত জানানো হয়েছে। এই পরিস্থিতিতে আশা করব যুদ্ধ থেমে যাবে এবং হরমুজের সাথে সাথে আমাদের সবার জীবনও খুব স্বাভাবিক হবে, সারা বিশ্ব একটা স্বাভাবিক পরিস্থিতির দিকে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।